আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই বার্তা শিরোনাম। করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যু দেখল খুলনা ও রংপুর বিভাগ। রোগী বাড়লে অক্সিজেন সংকটের আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। করোনাকালে বাণিজ্যিক জাহাজ আগমনের ৭০ বছরের সব রেকর্ড ভাঙল মোংলা বন্দর, রাজস্ব আয়ও গতি। সবজির রাজধানী খ্যাত টাঙ্গাইলের সাগরদিঘি বাজারের চৌরাস্তায় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে লাখো মানুষ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আগের সব রেকর্ড ভেঙে খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১,৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। বিভাগীয় সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে ৭ জন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে ১ জন করে মারা গেছে। এদিকে যশোরে করোনা ও উপসর্গ নিয়ে রেকর্ড ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৭ জন করোনায় এবং উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গিয়েছিল ১৪ জন। এ সময়ে ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৯৫ জনের শনাক্ত হয়েছে। এদিকে রংপুর বিভাগের গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার ৭ জন, দিনাজপুরের ৪ জন, পঞ্চগড়ের ২ জন সহ লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ১ জন করে মরেছেন। এর আগে শুক্রবার আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। জামালপুরের ২৪টি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশি টহলের মধ্য দিয়ে চতুর্থ দিনে জামালপুরের বেশ কড়াকড়িভাবেই চলছে লকডাউন। সকাল থেকে জেলা প্রশাসক মুর্শেদা জামান নিজে সরজমিনে গিয়ে লকডাউনে জনসাধারণকে সচেতন করতে মাঠে কাজ করতে যাচ্ছেন। সেই সাথে সব ধরনের জনসমাগম রোধেও মানুষকে সচেতন করা হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউই। দূরপাল্লার যানবাহন চললেও রয়েছে বন্ধ। চলমান লকডাউনে ছোটখাটো যানবাহন দেখা গেলেও চতুর্থ দিনে ছিল খুবই কড়াকড়ি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে খুলনায় সতর্ক রয়েছে প্রশাসন। পুলিশ মহানগরী ও জেলার সর্বত্র শক্ত অবস্থানে রয়েছে। সড়কের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা কাজ করছেন। এদিকে মাঠে রয়েছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। জরুরি সেবা ছাড়া শহরের অন্যান্য দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। লঞ্চ, ট্রেন ও বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে কিছু লোক রাস্তায় বের হয়েছেন। তাদের বাহন হিসেবে রয়েছে ব্যক্তিগত গাড়ি ও রিক্সা। পণ্যবাহী ও জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহনগুলো ছাড়া লকডাউনের আওতায় নিষিদ্ধ কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর দিয়ে সপ্তাহে ৩ দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১ জুলাই থেকে এই আদেশ কার্যকর ধরে আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে বলেও জানানো হয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা অথবা অন্যান্য কারণে ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। অনেকে বিধিনিষেধের কারণে আটকা পড়েছেন। তাদের কথা বিবেচনায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে দেশের করোনা পরিস্থিতি খানিকটা উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রোগী ব্যাপক হারে বাড়লে অক্সিজেনের সংকট দেখা দিতে পারে।
করোনার তৃতীয় ধাপে যতগুলো অঞ্চল আক্রান্ত তার মধ্যে নড়াইল জেলা আক্রান্তের দিক দিয়ে অন্যতম। আজ নড়াইলে নতুন করে আক্রান্ত হয়েছে ১২১ জন। চলছে সর্বাত্মক লকডাউন। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৯৫৯ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন। এদিকে সর্বাত্মক লকডাউনে চতুর্থ দিন চলছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী শহরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছে। সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে চাঁদপুর জেলা প্রশাসন। রাস্তায় যানবাহন বলতে শুধুই রিক্সা, অটোবাইক, সিএনজিরও দেখা নেই। যাত্রীও অনেক কম। কিছু পথচারী ও উৎসুক জনতার দেখা মিলছে ফুটপাতে। সব মিলিয়ে ব্যস্ততম চাঁদপুর শহর এখন অনেকটাই ফাঁকা। কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পুরো শহর জুড়ে টহল ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও টহলে রয়েছেন। এদিকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও পুলিশ সুপার মিলন মাহমুদ মাঠে থেকে লকডাউন বাস্তবায়নে কাজ করছেন। জরুরি সেবা ছাড়া চাঁদপুর শহরের অন্যান্য দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। লঞ্চ, ট্রেন, বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশের ন্যায় সীমান্ত উপজেলার টেকনাফেও বৃষ্টি উপেক্ষা করে চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিন। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন সহ নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া 7 দিনের সরকারি এই কঠোর লকডাউনের চতুর্থ দিন সকাল থেকে কক্সবাজার জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লার নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম টেকনাফ পৌর শহর সহ উপজেলার বিভিন্ন পয়েন্টে ও সড়কে ব্যারিকেড বসায়। এ সময় তিনি বলেন, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট ও স্বাস্থ্যবিধি না মেনে যানবাহন চালানো, মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রাখা সহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হচ্ছে। সরকারের যে কঠোর লকডাউনের যে নীতি, সেই নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মানুষকে যত উপায়ে সচেতন করা যায়, সবগুলো, এমন কোনো উপায় নাই যে উপায় আমরা বাস্তবায়নের চেষ্টা করছি না। আপনিও আমাদের সাথে ছিলেন সকাল থেকে, আপনিও দেখেছেন আমরা যারা এলোমেলো ঘোরাফেরা করছে তাদেরকে আমরা বাসায় যাওয়ার জন্য বলছি। যেসব গাড়ি অপ্রয়োজনীয় বের হয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। যে নিত্য প্রয়োজনীয় দোকান এবং কাঁচা বাজার ছাড়া যেসব দোকান রয়েছে সেগুলো যারা খোলা রেখেছে তাদেরকে আমরা জরিমানা করছি। পিরোজপুরের নেসারাবাদে আইন অমান্যকারীদের কাউকেই ছাড়ছে না প্রশাসন। চলছে পাড়া মহল্লায় অভিযান। তবে আজ লকডাউনের চতুর্থ দিনে উপজেলা গ্রাম ও পাড়া মহল্লায় কেউই মানছে না করোনাকালীন স্বাস্থ্যবিধি। চায়ের দোকান খুলে চলছে আড্ডা, রেস্টুরেন্টও খোলা। সকাল থেকে রাত অবধি ওইসব দোকানে চলছে আড্ডাবাজি। আজ অলিগলিতে অভিযান চালিয়ে ইউএনও মোশাররফ হোসেন বন্ধ করে দেন ওইসব দোকানপাট। আইন অমান্যকারীদের কাউকেই ছাড় দেননি তিনি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনেও উপজেলার রেলঘুন্টি, ভড়রা, সিলভারপট্টি সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি বিকাশ চন্দ্র বর্মন। এ সময় লকডাউনের সরকারের নির্দেশনা অমান্য করে যৌক্তিক কারণ ব্যতীত বাইরে ঘোরাফেরা করা, মোটরবাইক চালানো সহ একাধিক লোক যাতায়াত, রেজিস্ট্রেশনবিহীন, হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর কারণে 4টি মামলায় 17 জনকে 3,400 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন বোচাগঞ্জ থানা পুলিশ ও আনসার ভিডিপি। বাণিজ্যিক জাহাজ আগমনে 70 বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা।
করোনা মহামারীর মধ্যেও চলতি অর্থ বছরের 1 মাস বাকি থাকতেই 913টি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে বন্দরে। আর মাত্র 87টি জাহাজ ভিড়লেই 1000 জাহাজ আগমনের নতুন মাইলফলক স্পর্শ করবে মোংলা বন্দর। খুলনা থেকে মেহেদী হাসানের ক্যামেরায় BM রাকিব হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। প্রাণঘাতী করোনা মহামারীর মধ্যে বিশ্ব অর্থনীতিতে যখন ধস নেমেছে, ঠিক সেই সময় উল্টো চিত্র দেখা গেল দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায়। প্রতিষ্ঠার 70 বছরের অতীতের সব রেকর্ড ভেঙে 913টি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে এ বন্দরে, যেখানে গত অর্থবছরে বন্দরে জাহাজ ভিড়েছিল 912টি। করোনা মহামারীর ধকল ছাপিয়ে চলতি অর্থবছরের 1 মাস বাকি থাকতেই বন্দরে গত বছরের জাহাজ আগমনের রেকর্ড ভাঙার পাশাপাশি পণ্য খালাস হয়েছে 1,20,00,000 মেট্রিক টন। সব মিলিয়ে 2020-2021 অর্থবছরে 340 কোটি আয় হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। আপনারা জানেন যে করোনার এই মহামারী দুর্যোগের সময়ও আমরা লক্ষ্যমাত্রা ধার্য করেছি যে 1000 জাহাজ এই 2020-21 অর্থ বছরে 1000 জাহাজ মোংলা বন্দরে আসবে এবং ইতিমধ্যে 950টি এসেছে এবং বাকি দিনগুলোতে আমরা সেই লক্ষ্যমাত্রার ধার প্রান্তে পৌঁছবো বলে আশা রাখি। সরকারের ভিশন 2021 ও 2041 বাস্তবায়ন আর আধুনিক বন্দরে রূপান্তরিত করতে ড্রেজিং, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, কন্টেইনার ইয়ার্ড সংস্কার ও ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উন্নয়ন সহ বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তাই তো করোনার মধ্যেও রেকর্ড সংখ্যক জাহাজ ভিড়েছে মোংলায়। ইতিমধ্যে আপনার খবরটা পেয়েছেন যে মোংলা বন্দরের ইতিহাস 70 বছরের ইতিহাসে মোংলা বন্দর সকল জাহাজ আসার রেকর্ড অতিক্রম করেছে, মে মাসে অতিক্রম করেছে। আমাদের যেখানে আদর্শ, সেই আদর্শ টার্গেট যা দেওয়া হয়েছে সেটা আমরা ইতিমধ্যেই সেটা ক্রস করেছি। আমি তো আশাবাদী ইনশাল্লাহ আগামী বছর এই রেকর্ড আরও ছাড়িয়ে যায়। যদিও কোভিড পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় স্পেশালি বাংলার আশেপাশে অঞ্চলে লকডাউন চলছে, কিন্তু আমাদের কিন্তু কার্যক্রম সম্পূর্ণভাবে চলমান। দ্রুত পণ্য খালাস সহ আনুষঙ্গিক সুবিধা বেশি পাওয়ায় ব্যবহারকারীরা এই বন্দর ব্যবহারে আকৃষ্ট হচ্ছেন, এমন দাবি বন্দর কর্তৃপক্ষের। তানজিদ ভুঁইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। হত্যা মামলার আসামি না হয়েও 3 বছর জেল খেটেছেন মিনু। বিষয়টি সামনে আসার পর কারাগার থেকে তার মুক্তি মেলে, কিন্তু সেই মুক্ত আকাশে, মুক্ত বাতাসে স্বাধীন মিনুর জীবন টিকল না মাত্র 12 দিন। কারাগার থেকে মুক্তির পর সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সেই মিনু। চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানা সূত্রে জানা গেছে, 28 জুন দিনগত রাতে বাইজিদ লিংক রোডে গাড়ির ধাক্কায় এক নারী মারা যান। তার পরিচয় পাওয়া যাচ্ছিল না, ফলে 29 জুন আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তার দাফন করা হয়। ওই নারীর পরিচয় বের করতে কাজ করছিল পুলিশ। শনিবার বিকেলের দিকে পুলিশের একটি টিম সীতাকুণ্ডু এলাকায় কয়েকজনকে ওই নারীর ছবি দেখালে তারা মিনুর ভাইয়ের কথা বলেন। পরে মিনুর ভাই ছবিটি দেখে এটি তার বোন বলে শনাক্ত করেন। চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ধানুয়ায় এক যুবকের গরুর খামার দিয়ে স্বাবলম্বী হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সরজমিনে গিয়ে ধানুয়ার গাজীবাড়িতে দেখা যায় এমন দৃশ্য। জানা যায়, গত 4 বছর আগে উত্তর ধানুয়া গাজীবাড়ির জাফর গাজী ঢাকায় ব্যবসা ছেড়ে নিজ বাড়িতে এসে একটি গরুর খামার দেন। শুরুতে তখন ছিল 11টি গরু, এখন তার রয়েছে, এর মধ্যে একটি গরু বড় আকারের রয়েছে। সেই গরুটির ওজন প্রায় 22 মণ, লম্বায় 9 ফুট, উচ্চতায় 6.5 ফুট। বিশেষ এই গরুটির মূল্য নির্ধারণ করা হয়েছে 10 লক্ষ টাকা। এর মধ্যে একজন ক্রেতা এর দাম বলেছেন 6,80,000 টাকা। তবে মালিক জাফর গাজী 8 লাখ টাকার নিচে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন। মালিক জাফর গাজী বেশ যত্ন নিয়ে পালন করেছে গরুটি। এর নাম দেওয়া হয়েছে উত্তর ধানোয়া গাজীবাবু। শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধা মেহেরি বেগমকে পাশবিক নির্যাতন করে গুরুতরভাবে রক্তাক্ত ও জখম করার অভিযোগ উঠেছে। তিনি এখন শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আঘাতের ভীষণ যন্ত্রণা আর ভেঙে যাওয়া পায়ের ব্যথা নিয়ে কাতরাচ্ছে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের 11 নম্বর বেডে। আমাদের শেরপুর প্রতিনিধি আবু হেলাল জানান, ঘটনাটি ঘটেছে গত 28 জুন সোমবার সকালে। জানা গেছে, উপজেলার
মালিজিকান্দা ইউনিয়নের উত্তর রাঙামাটিয়া গ্রামে মোহাম্মদ আব্দুল জব্বারের স্ত্রী মোসাম্মদ মেহরা বেগম। তার স্বামী ও 2 ছেলে ঢাকায় কাজ করে। মেয়েকে বিয়ে দিয়ে বৃদ্ধা মেহেরি বেগম একাই তার গ্রামের বাড়িতে বসবাস করেন। মেহেরি বেগমের সীমানা ঘেঁষে প্রতিবেশী মৃত আবুল কাশেমের 3 ছেলে হাবিবুর রহমান হবি, হরমুজ আলী ও সাইফুল ইসলামের সাথে মেহেরি বেগমের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মাঝে মধ্যেই তারা বৃদ্ধার জমিসহ বসতবাড়ি দখলের চেষ্টা করেন। এরই জেরে 28 জুন তার উপর হামলা চালিয়ে বাড়ি থেকে বের করে দেয়া ও প্রাণনাশের চেষ্টা চালায়। এ ব্যাপারে মেহেরি বেগমের ছেলে ইয়াসিন ঢাকা থেকে গিয়ে ঝিনাইগাতী থানায় মামলা করেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়নে পাহাড়ি ঢলে এখন বন্যা পানি থই থই করছে সর্বত্র। বন্যা কবলিত গ্রামের মধ্যে রয়েছে বিদ্যানগর, খাদলা, শ্যামপুর, পুটিয়া, হরিপুর, গৌরাঙ্গুলা। এই অঞ্চলগুলো পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিবা খান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আমার এখানে আজকে 4 দিন অতিবাহিত হচ্ছে। ভারতীয় পানি প্লাস অজরে বৃষ্টি হওয়ার কারণে পানি যে পরিমাণ উত্থিত হয়েছে সেটা সরতেছে না। এতে করে পাহাড়ি অঞ্চলের পানি ভারতের বাড়িতে আসার পরে এখানে সামনের দিকে উঠতি ফসলের যে জ্বালা ফালানো হয়েছিল সেই জ্বালাগুলি নষ্ট হয়ে গেছে। এর মধ্যে 150 পরিবারের জ্বালা নষ্ট হয়েছে, প্রায় 6-7 কানি জায়গা ভিতর করবে বা তার বেশি হতে পারে। এখন সবারই দাবি যে তারা তো সামনের দিকে আবার জ্বালা করতে হবে। এতে করে জ্বালারই সংকটটা এখানে দেখা দিয়েছে। তাদের দাবি হচ্ছে তারা যাতে দ্রুত জ্বালা পায় এবং পানি নিষ্কাশন হলে তারা জ্বালা পালাবে, সেই আশার কারণে। নওগাঁর সাপাহারে যৌতুকের বলি হয়েছেন গৃহবধূ সুমি আক্তার। গত 23 জুন উপজেলার মাতৃছায়া ছাত্রাবাসে হত্যার পর মেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালান স্বামী সেলিম রেজা। সেদিন হতে পলাতক থাকায় পুলিশের সন্দেহের তীর তার দিকে। অবশেষে প্রযুক্তির সহায়তায় ঘাতক সেলিমকে আটক করতে সক্ষম হয় সাপাহার থানা পুলিশ। আজ দুপুর 12:30টায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। 164 ধারায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ। 5:55 ফোন দিয়ে বলতেছে তোমার মেয়ে আত্মহত্যা করেছে কোথায়, তো আমার বাসাতে। ধর আমি ওই মুহূর্তে আসি, 5-7 মিনিট পরে আসে দেখতেছি যে আমার মেয়ে এই ঝুলানো অবস্থায় উঠে আছে। আমি যে বাইরে অবস্থায় ঝুলাই রাখছে, আমি যাই দেখার পরে আমি বললাম যে এই অবস্থা কী করলো, এটা তো মায়ের ফাঁস তো নয়,
আমি তো দেখেই বুঝতে পারলাম। তারপরেও থানা পুলিশ গেল, দেখার পরে তদন্ত করে দেখতেছে, দেখার পরে মেয়েটাকে এভাবে মেরে ইয়া করা হয়েছে আর কি। মেয়ের হাত মুখ বাঁধা ছিল দড়ি বাঁধে? হাত বাঁধা ছিল, দড়ি দিয়ে হাত বাঁধা ছিল, আর গামছা মুখ দিয়ে এভাবে পেঁচানো ছিল। তার রুমে, তার শোয়ার ঘরে কি কি? তার শোয়ার রুমে অনেক কিছু, ওই মানে কম্বল টম্বল আর বিছানা কাঁথা আর মাথা চুল, তারপরে আপনার চুল যেটা, সেটা কি ছেলে মানুষের চুল ছিল? ওটা চুল, এটা কি আছিল, খোপা টোপা অনেক কিছু আমাদের মেয়ের পড়ে আসলো। হ্যাঁ, এলোমেলো হয়ে জিনিসপত্র পড়ে আছে। টাঙ্গাইলের সবজির রাজধানী খ্যাত সাগরদিঘি বাজারের চৌরাস্তায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি জমে দীর্ঘ গর্তের সৃষ্টি হয়, যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পানি জমতে জমতে সড়কের বিটুমিন ও ইটের খোয়ার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সামান্য একটি বৃষ্টি হলে এই গুরুত্বপূর্ণ রাস্তায় কোমর পানি জমে, ফলে এখানে প্রতিদিন শত শত মালবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফের রিপোর্ট, জানাচ্ছেন আল ইমরান সীমান্ত। ঘাটাইল উপজেলার সাগরদিঘি বাজারের চৌরাস্তা থেকে পশ্চিমে ঘাটাইল বাস স্ট্যান্ড, উত্তরে মধুপুর বাস স্ট্যান্ড, দক্ষিণে সখীপুর বাস স্ট্যান্ড ও পূর্ব দিকে ময়মনসিংহের ভালুকা বাস স্ট্যান্ড পর্যন্ত পাকা সড়ক রয়েছে। আর পাকা সড়কগুলোর সংযোগস্থল সাগরদিঘি বাজারের চৌরাস্তা মোড়ে প্রায় 700 মিটার রাস্তায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি জমে সড়কের পুরোটাই বিটুমিন ও ইটের খোয়া সরে গিয়ে কোমর সমান বর্গাকার গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এখন সামান্য বৃষ্টিতেই এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন সবজি, লেবু, কলা, আনারস সহ বিভিন্ন কাঁচামাল নিয়ে এই সড়কে চলাচলকারী যানবাহনগুলো চরম বিপাকে পড়েছে। বৃষ্টির পর ওই এলাকা দিয়ে ট্রাক ও লরি সহ ভারী যানবাহন সড়কের পাকা অংশ পর্যন্ত এসে পানি সরে যাওয়ার জন্য অপেক্ষা করে। এতে প্রায়ই গাড়ির দীর্ঘ লাইনে দিনব্যাপী যানজটের সৃষ্টি হয়। সড়কের গর্ত সম্পর্কে না জানা চালকরা যাতায়াত করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হয়ে থাকে। এছাড়া বাস সহ অন্যান্য পরিবহনের যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েন। বেহাল অবস্থায় আছি। এই রাস্তাটা অতি দ্রুতভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে আবেদন, আমাদের পাহাড়ি এলাকায় যাতে যানজট চলাচলের জন্য রাস্তা সুন্দর করার, পরিবেশ করার জন্যই অনুরোধ। আমাদের ব্যবসায়ীরা খুব দুর্ভোগে আছেন এবং কি আমাদের গ্রামবাসী যারা আছে কামালপুর থেকে এদিকে যারা আছেন সবাই দুর্ভোগে আছেন। গর্তে পড়ে আমার গাড়ি বিকট শব্দ, গাড়ির ডিফেন্সেল ভেঙে গেছে, হ্যাঙ্গার ভেঙে গেছে, ভেঙে যান আমি রাস্তা গাড়ি চালাতে পারতেছি না। রাস্তাটি ভয়াবহ খারাপ। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি যত দ্রুত রাস্তাটি মেরামত করা হোক। যে অবস্থা হয়েছে, আমাদের কাঁচামালগুলা এবং ব্যবসায়ী প্রতিনিধিগুলা যারা আছে সবাই দুর্ভোগে আমরা কষ্ট করতেছি। দীর্ঘদিন যাবৎ স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক বিভাগকে বারবার এই বিষয়ে তাগাদা দিলেও কোনো কাজ হয়নি। তারা বলেন, এখানকার সবজি ও ফল রাজধানী হয়ে বিদেশেও রপ্তানি হয়। যানবাহন চলাচল করতে না পারায় কৃষকের কষ্টের ফসল খেতেই পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই রাস্তাটা ঘাটাইল ভালুকা রোডটা, এই রোডটা টেন্ডার হয় 2018 সালে। 18 সালে টেন্ডার হওয়ার পরে কাজটা পাই হলো ভাওয়ালকলা স্টেশন। এই ফখরুদ্দিন বাচ্চু ও হলো এই বাপে ছিল পিস কমিটির সদস্য, তার সে হলো গ্রুপ বিএনপি। সেই কাজটা পরে দিকে আমাদের যারা, এবং 18 সাল থেকে আজ পর্যন্ত আমরা খালি এই রাস্তাটা ভুগতে আছি। যেটুকু রাস্তা শেষ করেছে সেই রাস্তাটুকু শেষ করে নাই, এখনও অ্যাপ্রোচ রোডের কাজ টোটাল বাধা আছে। এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের দপ্তরে বারবার ঘুরেও নির্বাহী প্রকৌশলীর সাক্ষাৎ পাওয়া যায়নি এবং পরে অফিসের সহকারী প্রকৌশলীর মাধ্যমে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলিউল হোসেন এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। আল ইমরান সীমান্ত, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। বন ছেড়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে পথ হারায় এক লজ্জাবতী বানর। আজ সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আগার গ্রামের সোমেশ্বরী নদীর চরে প্রাণীটিকে দেখেন স্থানীয়রা। নেত্রকোনার দুর্গাপুর সংবাদদাতা শফিকুল আলম সজীব জানান, দুর্গাপুর উপজেলার আগার গ্রামের নূর হোসেনের ছেলে আমিন খান নদীতে ভেসে আসা ড্রেজারের বাস দেখতে নদীর চরে এসে দেখেন শিশুরা একটি প্রাণীকে ধাওয়া করছে।
এটি দেখে তিনি গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন। এরপর উৎসুক জনতা খবর পেয়ে নদীর চরে দেখতে আসে বানরটিকে। এরপর আমিন খান স্থানীয় বন কর্মকর্তাকে ফোন দেন। ফোন পেয়ে ঘটনাস্থলে যান বন কর্মকর্তা সাইদুল ইসলাম। এরপর তিনি উপজেলার প্রাণী রক্ষাকারী সংগঠন সেভ দ্য অ্যানিমেল অফ সুশোয়েংয়ের সদস্য ও সাংবাদিক নিয়ে সকাল 10টায় দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর বনে অবমুক্ত করেন এই লজ্জাবতী বানরটিকে। বান্দরবান জেলাধীন লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের বিশেষ অভিযান চালিয়ে 6 ট্রাক টিএস ও 38 পিকআপ মোট 44 গাড়ি 2340 ঘনফুট অবৈধ কাঠ আটক করেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আলী কদম জোনের নির্দেশনা ও লামা সাবজোন কমান্ডারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর একটি সূত্র জানায় 30 জুন রাত 8টা থেকে 2 জুলাই রাত 11টা পর্যন্ত লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মাইনুদ্দিন পাড়া অভিযান চালিয়ে এই বিশাল কাঠের চালান আটক করা হয়। জব্দকৃত কাঠ পরিমাণ শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা SM কাউসার বলেন, লামা বন বিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জে এই জব্দ কাঠ জমা দিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণি বাওড় থেকে 3 মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি সহ ঘরবাড়ি ও দোকানপাট। স্থানীয়দের অভিযোগ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সুলাইমান বিশ্বাসের ভাই ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে বর্ণি বাওড়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এছাড়া বাওড় থেকে মাছ ধরে উপার্জনকারীদের জালও নষ্ট করে দিয়েছে ড্রেজারের লোকজন। টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বার্নি বাওড় প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই বাওড় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বর্ণি ও কুশলী ইউনিয়নের অনেক মানুষ। তাদের একমাত্র আয়ের উৎস মাছ ধরে বিক্রি করা। ভারতের পশ্চিম বাংলার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের জন্য উপহার স্বরূপ 1 ট্রাক গাড়ির হাড়ি ভাঙ্গা আম পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনাপোল বন্দর দিয়ে এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। এদিকে উপহারের আমগুলো ভারতে পাঠাতে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতা করেছেন রবি ইন্টারন্যাশনাল নামে একটি C&F এজেন্ট এবং ভারতের পেট্রোপোল বন্দরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, বাংলাদেশ সরকারের উপহারের 2600 কেজি আম ভারতের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ সামিউল কাদের, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা, বেনাপোল স্থলবন্দর উপপরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল পৌর মেয়র বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক এরা আরো বন্ধুত্বপূর্ণ। কুষ্টিয়া দৌলতপুরে ময়না নামের এক নারীর বাড়ি থেকে 2 পুরুষ ও 4 নারী সহ মোট 6 জনকে অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় গতকাল রাতে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কোনো কিছুই জব্দ করতে পারেনি এমনটাই জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।
ঢাকা মহানগর উত্তর মিরপুর 14 ভাসানটেক বাস্তুহারা ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডে 31 সদস্য বিশিষ্ট নবনির্বাচন কমিটির সদস্যরা শপথ নিয়েছেন। 15 নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথে সভাপতিত্ব করেন 15 নম্বর ওয়ার্ডের কমিশনার বীর মুক্তিযোদ্ধা আলহাজ সালেক মোল্লা। উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের কমিশনার শাহিদা আক্তার শিলা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জামাল হোসেন জোসি। এ সময় শপথ নেন সভাপতি শামসুল হক, সহসভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমাস মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মোল্লা শাহাদাত হোসেন, সদর সম্পাদক দপ্তর সম্পাদক রুফকুল ইসলাম খোকন, সমাজ কল্যাণ সম্পাদক আজিজ, প্রচার সম্পাদক আবু বকর সহ আরও অনেকে। সংহত রাখতে সদা সচেষ্ট থাকিবেন। ধারা 9 কার্যকরী পরিষদের যোগ্যতা ভাসানটেক 1 নং বাস্তুহারার তালিকাভুক্ত এনআইডি কার্ডধারী হতে হবে। 1 নং বাস্তুহারায় নিজস্ব ঘরে বসবাসকারী হতে হবে। সুশৃঙ্খল, সামাজিক, সুস্থ, প্রাপ্তবয়স্ক, আদালত কর্তৃক সাদাভক্ত নহে এমন বস্তিবাসীগণরাই সম্পৃক্ত থাকি। জামালপুরের সরিষাবাড়িতে বিশেষ অভিযানে 2টি মোটরসাইকেল সহ 2 চোরা কারবারিকে গ্রেফতার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ। আজ ভোর রাতে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক ও তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদের নেতৃত্বে একদল পুলিশ মহাদান ইউনিয়নে অভিযান পরিচালনা করলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মহাদান গ্রামের খোকনের ছেলে বিল্লাল হোসেন, বাইর পটল গ্রামের মজিবরের ছেলে আব্দুর রাজ্জাক। সরিষাবাড়ি থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে আসামিদের কারাগারে পাঠানো হয়। ভাগ্যরাজ কোনো ব্যক্তি নয়। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের চণ্ডীগড় গ্রামের আব্দুল হামিদের ছেলে হ্যান্ড ট্রলি চালক আজিজুল হকের ফ্রিজিয়ান জাতের পালিত একটি ষাঁড়। আসন্ন কোরবানির হাটে তোলার জন্য প্রস্তুত করা হয়েছে এই ষাঁড়টিকে। আদর করে ভাগ্যরাজ নামে দিয়েছেন আজিজুল হক। কোরবানির ঈদকে সামনে রেখে 26 মণ ওজনের ভাগ্যরাজের মালিক তার দাম হাঁকাচ্ছেন 12 লাখ টাকা। দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা আসছে, অনেকেই দাম হাঁকাচ্ছেন। তবে ন্যায্য মূল্য পেলে বিক্রি করে দেওয়া হবে বলে জানান গরুর মালিক আজিজুল। বর্তমানে লালন পালন করে ষাঁড়টির ওজন হয়েছে 1050 কেজি। এই ষাঁড়ের খাবারের মেনুতে থাকে কলা, চিড়া, আখের গুড়, ইসবগুলের ভুসি, খোল ও ভুসি সহ আরও পুষ্টিকর খাবার। 7.5 ফুট 4 ইঞ্চি লম্বা ও 5 ফুট উচ্চতার ভাগ্যরাজ। কারণ এলাকার মধ্যে তো আর মনে হয় দুর্গাপুরের ভিতরে আর এরকম গরু নাই। অনেক জায়গা থেকে মানুষ দেখতেছে। 2 বছর ধরে গরুটা পালতেছে, তবে আমি দেখছি যে এরকম দুর্গাপুর কর্মাকান্দা টানার মধ্যে এরকম একটা গরু নাই। এরপরে বহু দূর থেকে মানুষ আইতেছে, ঢাকাতে আইতেছে, বিভিন্ন জায়গার থেকে মানুষ আয়া এই গরুটা দেখতেছে। দেশের অবস্থা তো ভালো না, এটা সকলেই জানে। তাছাড়া এখন তো কোনো দিকে লইয়া যাওয়ারও তো সম্ভব না, দেশে যে ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তাছাড়া এখন আমি মনে করি যে গরুটা আমার এই জায়গায় রাইখে বিক্রি করতে পারলে অনেক ভালো, খুশি হইতে পারে। আমাদের সন্তানের মতো করে লালন পালন করতে হয়। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত প্রিমিয়াম সিমেন্ট কারখানায় পরিত্যক্ত মালামাল নামানোকে কেন্দ্র করে শনিবার রাত 8:30টায় প্রিমিয়াম সিমেন্ট কারখানায় গেটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে গেলে এই খবর নিশ্চিত করেন প্রিমিয়াম সিমেন্ট কারখানার সিকিউরিটি গার্ড হুসাইন সর্দার। একই সাথে সম্রাট কনস্ট্রাকশন ফার্ম কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। এ বিষয়ে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এসআই আনোয়ার ঘটনাস্থলে তদন্ত করে জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ করলে আমরা তা মামলায় রূপান্তরিত করব।
দেখছি রুবেল ভাই এসে এনে একটা ককটেল মারছে আর সামনে আর দুটো মারছে। দুটো মারার পর এটা আমরা কিছু সময় কিছু বলি নাই। পরে 8:30টার দিকে এসে কয়ে কোনো মাথা চলবে এর ভিতরে ডাইকে নিয়ে হয়েছিল একজন, তারপর সেটার নাম জানলাম, যার নাম রুবেল, সাংগঠনিক সম্পাদক বলে। কিসের নাম? আমি 1 কিলো ডিউটি করতেছি, আমাকে আমাদের থানা থেকে ফোন দিছে যে সৈয়দপুর এলাকায় একটা জায়গায় ভাঙচুর হয়েছে। আমি ফোর্স নিয়ে আসছি, আসিয়া দেখলাম যে এই অফিসে কিছু গ্লাস ভাঙছে আর হলো চেয়ার ভাঙছে। তদন্ত করলাম, তদন্ত করে ঘটনা সত্যতা পাইছি, ভাঙচুর করছে যে, আর ওরা অভিযোগ দিলে আমরা মামলা নিব। এই ছিল আজকের জেলা বার্তা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল খুলনা ও রংপুর বিভাগ। রোগী বাড়লে অক্সিজেন সংকটের আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। করোনাকালে বাণিজ্যিক জাহাজ আগমনে 70 বছরের সব রেকর্ড ভাঙল মোংলা বন্দর। রাজস্ব আয় গতি। সবজির রাজধানী খ্যাত টাঙ্গাইলের সাগরদিঘি বাজারের চৌরাস্তায় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে লাখো মানুষ। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শেষ করছি আজকের জেলা বার্তা। করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।